আসসালামু আলাইকুম। পাশকুড়ি ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়ব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ। তো চলো আর দেরি না করে আমাদের পড়াশোনা শুরু করে দিই। সংগঠিতকরণ বলতে আমরা কি বোঝাই? আমাদের প্রতিষ্ঠানের তো কর্মী থাকে এবং বিভিন্ন কাজ থাকে, অর্থাৎ প্রত্যেক কর্মীকে তার কাজ বুঝিয়ে দেওয়া এবং তাদের যে ম্যাটেরিয়ালস আছে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, সেটাই হচ্ছে আমাদের সংগঠিতকরণ। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিক্সে চলে যাই। এই অধ্যায় থেকে কোন কোশ্চেন কীভাবে আসে। তো দেখো, সংগঠিতকরণ হলো উপকরণ এবং কাজকে লক্ষ্য অর্জনের জন্য বিন্যস্ত করা। অর্থাৎ প্রতিষ্ঠানে যে উপকরণ থাকে, ম্যাটেরিয়ালস থাকে এবং যে কাজ থাকে তা কর্মীদেরকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া, প্রত্যেকের কাজ প্রত্যেককে ডিস্ট্রিবিউট করে দেওয়া, সেটাই হচ্ছে আমার সংগঠিতকরণ। সংগঠন কাঠামোকে প্রতিষ্ঠানের কঙ্কাল বলা হয়। তাহলে আমরা দেখো, প্রতিষ্ঠানের কঙ্কাল কাকে বলে? সংগঠন কাঠামোকে। তাহলে আমাদের যদি প্রশ্নে আসে যে প্রতিষ্ঠানের কঙ্কাল বলতে কি বোঝায়, কাকে বোঝায়, উত্তর হচ্ছে সংগঠন। সরলরৈখিক সংগঠন, অর্থাৎ আমাদের সংগঠনের প্রকারভেদে আমরা চলে এসেছি। দেখো, সরলরৈখিক সংগঠন সবচেয়ে প্রাচীন এবং সহজ সংগঠন কাঠামো। তাহলে আমাদের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সহজ কাঠামো সেটা হচ্ছে সরলরৈখিক সংগঠন। তাহলে সরলরৈখিক সংগঠন বলতে আসলে আমাদের কর্তৃত্বের বিন্যাসটা কেমন সেটা বোঝায়। দেখো, আমাদের কর্তৃত্বের বিন্যাস টপ টু বটম, দেখো যে ফ্লোটা আমাদের আছে, এটা হচ্ছে আমাদের সরলরৈখিক সংগঠনের কর্তৃত্বের প্রবাহ। অর্থাৎ আমাদের যদি এ, বি এবং সি তিনজন থাকে এবং টপ পজিশনে আমাদের এ থাকে, বি থাকে মিডলে, সি থাকে একবারে লোয়েস্ট পজিশনে, তাহলে আমাদের কর্তৃত্বের প্রবাহ এইভাবে আসছে যে দেখো, এ থেকে বি, বি থেকে সি, অর্থাৎ সরলরৈখিক, খুব সিম্পল ব্যাপার, স্ট্রেট ফরওয়ার্ড লাইন। এইভাবে যে কর্তৃত্বের প্রবাহ, সেটাকে আমরা বলি সরলরৈখিক সংগঠন। এবার আমাদের কার্যকরী সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তাহলে আমাদের দেখেই বুঝতে পারছি যে সরলরৈখিক আছে, সাথে একটা জিনিস কি অ্যাড হয়েছে, পদস্থ কর্মী। তো পদস্থ কর্মীটাকে, সে হচ্ছে একজন বিশেষজ্ঞ পরামর্শক। সো আমাদের যে এবিসি এর যে আমি ফ্লোটা দেখেছিলাম, এখানে যদি আমরা একজন এক্সকে নিয়ে আসি, সে হচ্ছে বিশেষজ্ঞ, এই কাজের জন্য এক্সপার্ট। সে যদি পরামর্শ দেয়, সে হচ্ছে একে পরামর্শ দেবে, তাহলে তার যে ডাইরেকশন থাকে সেটা আরও বেটার হবে। সো এই যে পরামর্শ যখন আমরা আনবো, অর্থাৎ তার কাজের জন্য একজন বিশেষজ্ঞ পরামর্শকের ব্যবস্থা থাকে, এই বিশেষজ্ঞ পরামর্শক যখন আসবে, তখন তাকে আমরা বলবো সরলরৈখিক ও পদস্থ সংগঠন। এখন আমাদের তো ডেফিনেশন হিসাবে আসবে না কোশ্চেন, আমাদের কোশ্চেন আসবে যে কোন ধরনের সংগঠন কাঠামোয় একজন বিশেষজ্ঞ থাকে। তাহলে আমাদের যে বিশেষজ্ঞ যদি থাকে, তাহলে দেখো আমাদের বিশেষজ্ঞ আছে, তাহলে আমাদের সরলরৈখিক ও পদস্থ কর্মী। তাহলে পদস্থ কর্মী বলতে আমাদের বোঝায় একজন বিশেষজ্ঞ। এবার দেখি আমাদের কার্যকরী সংগঠন, ফাংশনাল স্ট্রাকচার। তাহলে আমাদের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, কার্যকরী সংগঠনে কিভাবে থাকে। এক্স যদি থাকে টপ ম্যানেজমেন্টে, এ, বি, সি। দেখো, একটা প্রতিষ্ঠানে তো অনেকগুলো কাজ থাকে, যেমন সেলস, পারচেস এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিল করে, মনে করো যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ। সো প্রত্যেকটা কাজের জন্য একটা তো সেক্টর থাকে, মনে করো এটা সেলস ডিপার্টমেন্ট এ, বি হচ্ছে পারচেস ডিপার্টমেন্ট। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তার কাজ বিভক্ত করে দেওয়া, অর্থাৎ কাজের শ্রেণী অনুযায়ী, ডিপার্টমেন্ট অনুযায়ী বিভক্ত করে দেওয়ার যে সংগঠন, সেটাকে আমরা বলি ফাংশনাল সংগঠন বা কার্যকরী সংগঠন। দেখো, কাজের বিশেষত্ব অনুযায়ী বিভাগ গঠন। তাহলে কাজের বিশেষত্ব অনুযায়ী যদি আমরা বিভাগ গঠন করি, সেটাকে আমরা কি বলবো? কার্যকরী বা ফাংশনাল সংগঠন। এবারে দেখো আমাদের ম্যাট্রিক্স সংগঠন, যেখানে দুই ধরনের কর্তৃত্ব বিদ্যমান। আমাদের প্রশ্ন কি আসবে? আমাদের প্রশ্ন আসবে কোন সংগঠন কাঠামোতে দুই ধরনের কর্তৃত্ব বিদ্যমান। তাহলে আমাদের উত্তর কি? ম্যাট্রিক্স সংগঠন। আবার আমাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাট্রিক্স সংগঠনে কোন কোন কর্তৃত্ব বিদ্যমান? প্রজেক্ট এবং ফাংশনাল। দেখো, প্রজেক্ট এবং ফাংশনাল। তার আমাদের যদি প্রশ্নে আসে যে ম্যাট্রিক্স সংগঠনে কোন কোন ধরনের কর্তৃত্ব বিরাজ করে, তাহলে আমাদের উত্তর কি হবে? প্রজেক্ট এবং ফাংশনাল কর্তৃত্ব। এবং কয় ধরনের? দুই ধরনের কর্তৃত্ব কোন সংগঠনে দেখা যায়? ম্যাট্রিক্স সংগঠনে। কমিটি গঠন। কমিটি কি? কমিটির কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক বিষয়কে ডিল করা। মনে করো তোমরা যখন ভর্তি হয়েছো, যখন 11-12-এ, তো তোমাদের তো একটা কলেজে ভর্তি কমিটি ছিল, তাদের কাজ কি ছিল? তোমাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করা। ভর্তির কার্যক্রম শেষ, তাদের কাজও শেষ। তো দেখো, কমিটির সংগঠন হচ্ছে একটি দলগত সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো। অর্থাৎ কয়েকজন টিচার মিলে তোমাদের একটা দল গঠন করা হয়েছিল, তারা ভর্তির কার্যক্রমগুলো সম্পন্ন করেছে, যখন ভর্তির কার্যক্রম শেষ, তাদের কার্যক্রম শেষ। স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল, এ, বি, সি। স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল বলতে বোঝানো হচ্ছে একজন ব্যবস্থাপকের আন্ডারে কয়জন কর্মী কাজ করে। মনে করো এক্স, এ, বি, সি, এর আন্ডারে 20 জন, বি এর আন্ডারে 15 জন, সি এর আন্ডারে 10 জন। তাহলে এক্স যদি আমার মেইন হয়, আমার এ একজন ব্যবস্থাপক, বি একজন ব্যবস্থাপক, সি একজন ব্যবস্থাপক। এর আন্ডারে দেখো আমাদের 20 জন কর্মী কাজ করতেছে এবং বি এর আন্ডারে 15 জন কাজ করতেছে। তাহলে আমাদের
এর স্প্যান অফ কন্ট্রোল কত? 20 জন। দেখো একজন ব্যবস্থাপকের অধীনে সরাসরি কাজ করা কর্মীর সংখ্যা কত? এখন যদি আমরা বলি এক্স এর অধীনে সরাসরি কয়জন কাজ করছে, এক্স এর স্প্যান অফ কন্ট্রোল কত? 1 2 3, কারণ সরাসরি এক্স এর আন্ডারে আছে 3 জন। এবার এর আন্ডারে আরো এক্সট্রা আছে, কিন্তু সরাসরি তো 3 জন আছে এক্স এর আন্ডারে, সো এক্স এর স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে 3। বিভাগীয়করণ, ডিপার্টমেন্টেশন, কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করা। ফাংশনাল রিলেশনশিপের মতোই, যে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ থাকে, সেই কাজগুলোকে তার নিজ নিজ প্রকৃতি অনুযায়ী ডিভাইড করে দেওয়া, সেটাই হচ্ছে আমাদের বিভাগীয়করণ বা ডিপার্টমেন্টেশন। আনুষ্ঠানিক সংগঠন আর অনানুষ্ঠানিক সংগঠন, দেখো প্রতিষ্ঠানের নিয়ম নীতি অনুযায়ী গঠিত কাঠামো, সেটাকে বলা হয়েছে আমাদের আনুষ্ঠানিক সংগঠন। তাহলে আমাদের যদি প্রশ্নে আসে যে প্রতিষ্ঠানের নিয়ম নীতি অনুযায়ী যে সংগঠন কাঠামো গঠিত হয়, দেখো প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে যে সংগঠন কাঠামো গঠিত হয় তাকে আমরা কোন ধরনের সংগঠন বলি? আনুষ্ঠানিক সংগঠন। কেন? কারণ তারা প্রতিষ্ঠানের যে সেট করে দেওয়া নিয়ম নীতি আছে সেগুলো মেনে চলে। আর যদি প্রতিষ্ঠানের সেট করে দেওয়া নিয়ম নীতির বাইরে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে কোনো সংগঠন কাঠামো গড়ে ওঠে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অনানুষ্ঠানিক সংগঠন। অনানুষ্ঠানিক সংগঠন কর্মীদের ব্যক্তিগত সুসম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা কাঠামো। তাহলে অনানুষ্ঠানিক সংগঠনের ভিত্তি কি? কর্মীদের ব্যক্তিগত সুসম্পর্ক। কর্মীদের যে ব্যক্তিগত সুসম্পর্ক থাকে সেটা হচ্ছে আমাদের অনানুষ্ঠানিক সংগঠনের কি বেস বা ভিত্তি। কর্তৃত্ব অর্পণ, কর্তৃত্ব কি? পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা। এখন যদি আমার পাওয়ার টপ ম্যানেজমেন্টে থাকে সেটা হচ্ছে আমার সেন্ট্রালাইজেশন, পাওয়ার যদি আমার লোয়ার ম্যানেজমেন্টে থাকে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ। আমরা পড়েছি না দ্বিতীয় অধ্যায়ে যে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি, সো এটা হচ্ছে আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ কর্তৃত্ব অর্পণ। দায়বদ্ধতা কি? অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ জবাবদিহি করার যে বাধ্যবাধকতা, জবাবদিহি করার বাধ্যবাধকতা, সেটা হচ্ছে আমার দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি। সংগঠনের মাধ্যমে কাজের দ্বিত্বতা পরিহার, দেখো ডুপ্লিকেসি পরিহার করা যায়। আমার যদি একটা সংগঠন কাঠামো থাকে, কে কাকে আদেশ দিচ্ছে, কিভাবে তা দিচ্ছে, আমরা সেটা তো ডিস্ট্রিবিউশনে আমরা চার্ট অনুযায়ী দেখতে পারতেছি যে এ বি সি। সময় যদি একটা চার্ট হিসেবে থাকে তাহলে তো আমরা বুঝতে পারতেছি যে কে কাকে আদেশ দিচ্ছে, কে কার থেকে কাজ করিয়ে নেবে। সো এইভাবে যদি আমরা একটা সংগঠন কাঠামো থাকে, চার্ট থাকে, তাহলে হচ্ছে আমার ব্যবস্থাপনা খুবই সহজতর হয়ে ওঠে। কাজের দ্বিত্বতা না, দ্বিত্বতা কি? ডুপ্লিকেসি, একই কাজ বারবার করা। তোমার যদি 3 জন সুপিরিয়র থাকে, একজন একভাবে তোমাকে হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেক্ষেত্রে তোমার কাজের দ্বিত্বতা তৈরি হতে পারে। সেটাকে বলি হচ্ছে আমার কাজের দ্বিত্বতা বা ডুপ্লিকেসি পরিহার করা। স্পেশালাইজেশন, এবার দেখো বিশেষায়ন। স্পেশালাইজেশন, কর্মীকে তার দক্ষতা অনুযায়ী নির্দিষ্ট কাজ দেওয়া। প্রত্যেকটা কর্মীর তো একটা পার্সোনাল দক্ষতা আছে, সো সেই কর্মীর দক্ষতাটাকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী তাকে কাজ দেওয়া, সেটা হচ্ছে আমাদের স্পেশালাইজেশন। তাহলে বিশেষায়ন বা স্পেশালাইজেশন, কর্মীকে তার দক্ষতা অনুযায়ী নির্দিষ্ট কাজ দেওয়া, সেটাকে আমরা বলি স্পেশালাইজেশন বা বিশেষায়নের নীতি। সংগঠন চার্ট, প্রতিষ্ঠানের পদমর্যাদা সম্পর্কের রেখাচিত্র। তাহলে দেখো প্রতিষ্ঠানের পদমর্যাদা এবং সম্পর্কের রেখাচিত্র যে চার্ট থাকে আমাদের, লাইন চার্ট, সেটা যদি কে কোন প্রতিষ্ঠানের কোন পদটা হোল্ড করতেছে, কে ম্যানেজার, কে এমডি, কে সুপারভাইজার, এই যে আমাদের চার্টটা থাকে, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের পদমর্যাদা সম্পর্কের রেখাচিত্র বা সংগঠন চার্ট। সরলরৈখিক সংগঠনে আদেশ উপর থেকে নিচে সোজা আসে। দেখো আমরা সরলরৈখিক সংগঠনে তো পড়েইছি আমাদের প্রতিষ্ঠানের কর্তৃত্বের কাঠামো কি? আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড। সো আমাদের সরলরৈখিক সংগঠনে প্রতিষ্ঠানের আদেশ উপর থেকে নিচে আসে, আর ম্যাট্রিক্স সংগঠনে বহুমুখী জটিল প্রকল্পের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, ম্যাট্রিক্সে আমরা দেখেছি যে আমাদের 2 ধরনের প্রবলেম বা কর্তৃত্ব ফেস করতে হয়, একটা হচ্ছে ফাংশনাল আর একটা হচ্ছে আমাদের হোয়াট এভার ইট ইজ। দেখি আমাদের ম্যাট্রিক্স সংগঠনে 2 ধরনের কর্তৃত্ব, প্রজেক্ট এবং ফাংশনাল। সো 2 ধরনের কর্তৃত্ব যেহেতু আমাদের ফেস করতে হয় ম্যাট্রিক্স সংগঠনে, সেই কারণে হচ্ছে এটা একটি জটিল এবং বহুমুখী প্রকল্প যেগুলো আছে সেগুলোর জন্য ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন। তাহলে সংগঠনের মূল উদ্দেশ্য কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন, অর্থাৎ প্রত্যেক কর্মীকে তার কাজ বুঝিয়ে দেওয়া এবং তার ম্যাটেরিয়ালসগুলো বুঝিয়ে দেওয়া যাতে সে তার বেস্ট আউটপুটগুলো দিতে পারে, এটা হচ্ছে আমাদের সংগঠনের উদ্দেশ্য। সংগঠনের নমনীয়তা থাকা উচিত যাতে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া যায়। নমনীয়তার নীতি আমরা যখন দ্বিতীয় অধ্যায়ে আমাদের ব্যবস্থাপনা নীতি পড়েছি, আমরা পড়েছি যে নমনীয়তা প্রতিষ্ঠানের জন্য একটা গুরুত্বপূর্ণ নীতি, সেটাই হচ্ছে আমাদের নমনীয়তার নীতি। এবার দেখি আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসেছে এই অধ্যায় থেকে। কেন্দ্রীকরণ কোন স্তরের সংগঠনের বৈশিষ্ট্য? কেন্দ্রীকরণ কোন স্তর সংগঠনের বৈশিষ্ট্য? প্রাচীন বা সরলরৈখিক?
সরলরৈখিক সংগঠনে সব ক্ষমতা সাধারণত একজন শীর্ষ কর্মকর্তার হাতে থাকে। আচ্ছা, আমাদের বলেছে কেন্দ্রীকরণ কোন স্তরের সংগঠনের বৈশিষ্ট্য। আমরা সংগঠন কি বলেছি? সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক পদস্থ, আবার আমরা পড়েছি হচ্ছে ফাংশনাল রিলেশন প্রজেক্ট এবং ম্যাট্রিক্স সংগঠন। তো আমরা যখন সরলরৈখিক সংগঠন পড়েছিলাম তখন আমরা দেখেছি যে আমাদের মেইন পাওয়ার, সব ডিসিশন নেওয়ার পাওয়ার হোল্ড করে কে? আপার সেকশন বা উচ্চ স্তরের ব্যবস্থাপনা। তাহলে কেন্দ্রীকরণ বলতে বোঝায় হচ্ছে আমার উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাছে সব পাওয়ার থাকা। তাহলে কেন্দ্রীকরণ কোন স্তরের ব্যবস্থাপনার বৈশিষ্ট্য? সরলরৈখিক বা প্রাচীন সংগঠন। সরলরৈখিক সংগঠন হচ্ছে সবচেয়ে প্রাচীন সংগঠন। দেখো আমরা আমাদের এমসিকিউ এর ব্যাখ্যা সুন্দরভাবে লিখে দিয়েছি। সো আমরা যদি আমাদের এই অধ্যায়ের শীটের এমসিকিউ গুলো প্রপারলি সলভ করতে পারি, এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় যে প্রশ্নই আসুক ইনশাআল্লাহ আমরা সলভ করতে পারবো। দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ।